গায়ের প্রান্তে দাঁড়িয়ে ছিল এক পুরানো ডাক বাংলো, যেটি বহুদিন আগে নির্মাণ করা হয়েছিল। সেই ডাক বাংলো ছিল অনেকটাই ভুলে যাওয়া, কেউ সেখানে যেত না। আর যারা গিয়েছিল তারা কখনো ফিরে আসেনি। অদ্ভুত সব গুজব ছিল সে সম্পর্কে। কেউ বলতো রাতের অন্ধকারে সেখানে অদ্ভুত সব শব্দ শোনা যায়, কেউ বলতো সাদা শাড়ি পরা এক মহিলা ঘুরে বেড়ায়। গায়ের লোকেরা এড়িয়ে চলত সেই জায়গা। কিন্তু একদিন গাঁয়ের এক তরুণ, রঞ্জন বাবু, যিনি এক সরকারি চাকরি করতেন, সে সিদ্ধান্ত নিল সেই অভিশপ্ত ডাক বাংলোতে এক রাত কাটানোর। তিনি ছিল একজন বিজ্ঞানী, ভূত প্রেতের উপর কোনো বিশ্বাস ছিল না তার। তার মনোভাব ছিল যে সবকিছুই যুক্তি এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। তাই তিনি ডাক বাংলোয় গিয়ে থাকতে চাইলেন, যাতে গাঁয়ের লোকদের ভয়ের কোন ভিত্তি নেই তা প্রমাণ করতে পারেন। রঞ্জন বাবু বিকেলে পৌঁছালেন ডাক বাংলোয়। ঘরটি খুবই পুরনো ছিল, ধুলোর আস্তরণ জমেছিল প্রাচীন আসবাবপত্রে। রঞ্জন বাবু জানতেন ডাক বাংলোর মধ্যে কোনো রহস্য রয়েছে, কিন্তু তার কোনো ভয় ছিল না। এক কাপ চা বানিয়ে বই পড়তে শুরু করলেন। রাতে খাবারের পর তিনি বিছানায় শুয়ে পড়লেন, তবে কিছুক্ষণ পরেই অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। প্রথমে তিনি ভাবলেন এটি হয়তো পাখির আওয়াজ, কিন্তু কিছুক্ষণের মধ্যে আওয়াজটা আরো কাছ থেকে আসতে শুরু করল। এমনকি সে কিছু পদক্ষেপও শুনতে পেল। কিন্তু কোথা থেকে আসছে তিনি বুঝতে পারলেন না। মনে হয় কিছু রুক্ষ কাঠপেন্সিল ভেঙে পড়েছে। তিনি নিজের মনকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু শব্দ থেমে গেল না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একসময় তিনি সজাগ হয়ে শুয়ে রইলেন। কিছু মুহূর্ত পর একটি ভয়ানক খিচখিচ শব্দ শোনা গেল। কিছু একটা ভারী পড়ছে, যেন কোনো প্রাচীন কাঠের দরজা খুলে যাচ্ছে। রাত্রি গভীর হয়ে আসছিল। রঞ্জন বাবু আর একবার চেষ্টা করলেন ঘুমাতে, কিন্তু সে ভয় তাকে ঘিরে ফেলছিল। ঘরটিকে অন্ধকারে ডুবিয়ে রেখে তিনি আলোর নিচে বসে কাগজ কলম বের করলেন। কিন্তু হঠাৎ করে তার সামনে একটি ছবির ফ্রেম থেকে ভেঙে পড়ল কিছু একটা। ছবির ফ্রেমটি প্রায় পড়তে পড়তে থেমে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে দিয়েছে। এবং ঠিক তখন তিনি একদম স্পষ্টভাবে শুনতে পেলেন এক নারীর মৃদু কান্নার শব্দ। ভীত হয়ে রঞ্জন বাবু সোজা উঠে দাঁড়ালেন। কাঁপা কাঁপা পায়ে তিনি দরজাটি খুললেন, কিন্তু বাইরে কিছুই ছিল না, শুধু গভীর অন্ধকার আর সেই নারীর কান্না। মনে হলো কান্নার শব্দ আসে ভেতর থেকে। সে রাতেও কিছুই ঘটেনি, কিন্তু সকালে তিনি ভেতরের কোণায় একটি ছোট পকেট বুকে থাকা খুঁটির নিচে একটি পুরনো চিঠি পেলেন। চিঠিটি ছিল প্রায় পচে যাওয়া এবং তাতে লেখা ছিল, যে এখানে থাকবে সে ফিরে যাবে না। ওই সাদা শাড়ি পরা মহিলার অভিশাপ। রঞ্জন বাবু অনেকটা চিন্তিত হয়ে উঠলেন। তবে তিনি ভাবলেন এটি কেবল কিছু পুরনো গল্প হতে পারে। কিন্তু রাতে তার ভয় আরও গভীর হয়ে উঠল। চাঁদ যখন আকাশে পূর্ণতা পেল, রঞ্জন বাবু আবার সেই চিৎকার শুনলেন। এবার সে কান্না একটু বেশি তীব্র ছিল। তিনি বেরিয়ে এসে দেখলেন এক মহিলা সাদা শাড়ি পরা একদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। তার শরীর অদ্ভুতভাবে অস্পষ্ট ছিল, যেন ভেতর থেকে আলোর মতো উজ্জ্বল কিছু বেরিয়ে আসছিল। সেই মুহূর্তে রঞ্জন বাবু রুদ্ধশ্বাসে দৌড়ে ভিতরে চলে গেলেন। এবার তিনি বুঝতে পারলেন যে যা তিনি ভাবছিলেন তা বাস্তব নয়, কিছু একটা অদ্ভুত ছিল। তিনি পকেট থেকে চিঠি বের করলেন এবং আবার পড়তে শুরু করলেন। কিন্তু সেই সময়েই একটা ভয়ঙ্কর দৃশ্য ঘটে। তার সামনে থাকা আয়নাতে সাদা শাড়ি পরা মহিলা তার প্রতিচ্ছবি দেখছিল, এবং তখনই রঞ্জন বাবু শুনতে পেলেন, তুমি ফিরে যাবে না, তুমি আমার সঙ্গে থাকবে। অবশেষে
পরদিন সকালে গাঁয়ের লোকেরা ডাকবাংলোয় গিয়ে দেখে রঞ্জন বাবু একেবারে নিঃসঙ্গ, হতবিহ্বল। কেউ তাকে আর খুঁজে পায়নি, শুধু একটি পুরনো চিঠি এবং কিছু ভাঙা জিনিস পড়েছিল। তারা ভাবল যে স্থানীয় অভিশাপের কারণেই এই ঘটনা ঘটেছে। রঞ্জন বাবু আজও ফিরে আসেনি। গাঁয়ের লোকেরা বলেন ওই মহিলার অভিশাপ আজও ঠিকই টিকে আছে, আর সাদা শাড়ি পরা মহিলা এখনো সন্ধ্যাবেলা ওই পুরানো ডাকবাংলোর আশেপাশে ঘুরে বেড়ায়।